নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম এনকে ডিজিটালের পর্দায় থার্ড আই অনুষ্ঠান। প্রত্যেক দিন রাত 8টায় থার্ড আই এই অনুষ্ঠান আপনারা ক্রমাগত জনপ্রিয় করে তুলেছেন। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজকের বিষয় ভয় ইন ভরসা আউট। কেন এ কথা বলছি? কেন বলছি যে ভয় চেপে বসেছে বাঙালির মনে, ভরসাটা ধীরে ধীরে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে কেন? সবটাই বলবো আজকের অনুষ্ঠানে, একটু একটু করে পুরোটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনে তারপরে সিদ্ধান্তে আসবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় শতাধিক প্রকল্প নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য। মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া হোক, বা মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই হোক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রকল্পগুলোর সুবিধা নিয়ে এসেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। ভদ্রজনেরা এই নিয়ে কম কটাক্ষ করেননি। পাইয়ে দেওয়ার রাজনীতি নিয়ে কলকাতার অভিজাত ক্লাব হোক বা উইকেন্ডে স্কচ হুইস্কির আড্ডায় এই নিয়ে সরব ছিলেন তথাকথিত বাম বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। তার প্রতিফলন আমরা দেখতাম ফেসবুকের ওয়ালে ওয়ালে, এক্স হ্যান্ডেলে। লক্ষ্মীর ভাণ্ডার বা বেকার যুবকদের ভাতাকে ভিক্ষা পর্যন্ত বলেছেন এইসব উচ্চশিক্ষিত এলিট বা আতেল সম্প্রদায়ের বামপন্থীরা। বর্তমান শুভেন্দু সরকারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে যাওয়া জুতোয় পা গলানোর চেষ্টা করছেন, যদিও বিসমিল্লাতেই গলদ। একটা অন্নপূর্ণা ভাণ্ডার সফলভাবে রূপায়িত করতে গিয়ে তারা একেবারে কাপড়ে চোপড়ে হয়ে গিয়েছে। প্রথমে ঘোষণা করলেন মাননীয়া অগ্নিমিত্রা পল, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পরে দেখা গেল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধে অর্ধেকেরও কম মহিলা পাচ্ছেন। যা পেতেন 2,40,00,000 মহিলা পেতেন, এখন 1 কোটিরও কম পাচ্ছেন এই অন্নপূর্ণা ভাণ্ডার। নানা কন্ডিশন এমনভাবে রাখা হলো যাতে সব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে প্রাপক মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় আবেদন করার সুযোগটাই না পান। যেসব মহিলারা 1,500-এর লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে 3,000-এর অন্নপূর্ণা ভাণ্ডার পাবার আশায় রাজনৈতিক পট পরিবর্তনে সামিল হয়েছিলেন, তাদের আমও গিয়েছে, ছালাও গিয়েছে। হাত কামড়াচ্ছেন নিজেদেরই। প্রায় প্রতিদিন খবর আসছে কোনো না কোনো বিডিও অফিসের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধে না পাওয়া মহিলারা ভিড় জমাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও কোথাও বিডিও অফিসে তালাও লাগিয়ে দিচ্ছেন। প্রথম প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার। এরপরে আসছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আগে যেখানে সব পরিবার, সব ধনী দরিদ্র গরিব বড়লোক হিন্দু মুসলমান নির্বিশেষে সব পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পেতেন, এখন আর আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যা যা কন্ডিশন রাখা হয়েছে তাতে শুধু পথবাসী কিংবা ভিক্ষাজীবী ছাড়া এই প্রকল্পের সুবিধে আর কেউ পাবেন বলে মনে হচ্ছে না। এবার আসুন একটু বাম আমলে ফিরে যাই। বাম আমলে অনেক সামাজিক প্রকল্প ছিল, অনেক ছিল, যেমন ধরুন বেকার ভাতা, ছাত্রীদের সাইকেল দেওয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সরকারি প্রকল্পের সুবিধে কারা পাবেন আর কারা পাবেন না সেটা মূলত নির্ধারিত হতো লোকাল কমিটির অফিস থেকে। স্কুল লাইব্রেরি থেকে সমবায় সমিতি, সমবায় ব্যাংকের চাকরি পাইয়ে দেওয়ার নিয়ন্ত্রণ সরকারি স্তরে যতটা ছিল তার চেয়েও অনেক বেশি নিয়ন্ত্রিত হতো পার্টি অফিসগুলো থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সমব্যাথী, এই সব প্রকল্প, যত প্রকল্প আছে সব কিছুর নিয়ন্ত্রণ রাখলেন সরকারি অফিসারদের হাতে। পার্টির কাউকেই ক্ষমতা দিলেন না এই প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার। অবশ্য স্কুল সার্ভিস কমিশন বা সমবায় সার্ভিস কমিশন বাম আমলের শেষের দিকেই চালু হয়ে গিয়েছিল। তারপরেও চাকরি চুরি হয়েছে, তৃণমূল নেতাদের দৌলতেই হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় বসেই হয়েছে এই চাকরি চুরি। কিন্তু মমতার যখন অরূপ বালু ববিদের দ্বারা এমনভাবে পরিবেষ্টিত হয়েছিলেন, তখন তিনি তার নিজের নাকের ডগাটাকেও ঠিকমতো দেখতে পাননি। এ দায় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে। তবে তার সরকারের আনা প্রকল্পগুলো সুষ্ঠু এবং রাজনৈতিক রং না দেখে রূপায়ণের ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনিক টিমকে দিতেই হবে। এবার আসুন আবার ফিরে আসি বর্তমান সময়ে। রথযাত্রা উপলক্ষে কয়েকটি রথ কমিটিকে সরকার 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। অত্যন্ত ভালো একটা কাজ করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী এবং তার সরকার। তবে দুর্গাপুজোর আর কয়েক মাস অবশিষ্ট থাকলেও আগের সরকারের মতন ক্লাবগুলোকে 1,10,000 বা তারও বেশি কিছু টাকা
অনুদানের প্রকল্প চালু থাকবে কিনা বা বিশ্ববন্দিত দুর্গাপুজোর কার্নিভাল হবে কিনা তা নিয়ে কিন্তু এখনো পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যায়নি সরকারের তরফে। এই কিছুদিন আগে পর্যন্ত বেশ কিছু সংখ্যালঘুদের ফেসবুক পোস্ট দেখতাম আমরা, মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভোট নেন অথচ দলের পদে কিংবা মন্ত্রিসভায় সংখ্যালঘুদের তুলনামূলকভাবে জায়গা কম দেন। এই কথাতেও কিন্তু কোনো ভুল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট পেতেন এবং পাচ্ছেনও, কিন্তু সেই তুলনায় সংখ্যালঘু নেতা বা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতেও ছিল না, দলেও ছিল না। এটা বাস্তব সত্য। অনেক সংখ্যালঘুরাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে। তার বিনিময়ে বর্তমান সরকারে এবং সরকারি দলের পদে একজনও সংখ্যালঘুদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। উল্টে রেড রোডে 2 ঘন্টার নামাজ পড়তে দেওয়া বন্ধ করে 7 দিন ধরে সরকারি খরচে যোগা দিবস পালন করে বুঝিয়ে দেওয়া হলো ডাবল ইঞ্জিনের সরকারে এই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীতেই রেখে দেওয়া হবে। এখন অবশ্য সংখ্যালঘুদের অনেকেরই টনক নড়েছে, চোর পালানোর পরে বুদ্ধি বেড়েছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করতেন তাদের মধ্যে, তবে এখন আর কাউকে গালিগালাজ করতে দেখা যাচ্ছে না। সরকারি আর্থিক সাহায্যমূলক প্রকল্পকে ভিক্ষা বলতে শোনা যাচ্ছে না, সেই বামপন্থীদের মধ্যেও না, বা যারা তৃণমূলের বিরোধী ছিলেন তাদের মধ্যেও কাউকে ভিক্ষা বলতে শোনা যাচ্ছে না। বর্তমান সরকারের বা প্রশাসনের সহনশীলতা বেশ কিছুটা কম। বেশি বিপ্লব করতে গেলেই হয় ডিম থেরাপি আর না হয় শ্রীঘরবাস, অথবা দুটোই অনিবার্য। ফলে প্রাতিষ্ঠানিক বিরোধিতার পরিসর ক্রমশ ছোট হয়ে আসছে। আর যখন প্রতিষ্ঠান বিরোধিতার জায়গা সংকুচিত হয় তখনই কিন্তু ভুলুণ্ঠিত হয় গণতন্ত্রের পরিবেশ। শুধুই কি বেছে বেছে তৃণমূলের উপরে আক্রমণ নেমে আসছে? ডিম থেরাপি, শ্রীঘরবাসের দণ্ড নেমে আসছে কিন্তু বামপন্থীদের ওপরেও। অর্থাৎ রাজ্য ক্রমশ বিরোধী শূন্য হবার লক্ষ্যে এগোচ্ছে। তৃণমূল পারত এই একনায়কতন্ত্রকে রুখে দিতে, কিন্তু বালিশব্রতর নেতৃত্বে সেই জায়গাটাও আর নেই। ভালো তৃণমূল এখন সরকারের পৃষ্ঠপোষকতা বলুন বা চাটুকারিতা যাই বলুন না কেন তাতেই নিয়োজিত। সরকারের ত্রুটিগুলো চোখে চোখ রেখে বলবার ক্ষমতা তারা হারিয়েছে, মিডিয়াও হারিয়েছে। শিবরাত্রির সলতের মতন এনকে ডিজিটালের মতন কয়েকটা ইউটিউব চ্যানেল এখনও সরকারকে আয়না দেখানোর কাজটা করে যাচ্ছে। ফলে আমার মতো অনেককেই পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। কেউ কেউ তো জার্সি বদলেও ফেলেছেন, কেউ নিরপেক্ষতার মুখোশ এঁটেছেন, আর 2-1 জনসমক্ষেই আসতে ভয় পাচ্ছেন। কোথায় ভরসাহীন হলো আর কোথায় ভয় আউট হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজব একটা বিরতি থেকে ফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি ঠিক 40 সেকেন্ডের বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। অনেকেই কমেন্টে লিখছেন আপনার সাথে যোগাযোগ করতে পারছি না, আপনার ফোন নম্বর পাচ্ছি না, পুরনো নম্বরে পাওয়া যাচ্ছে না। ঠিক, আমার পুরনো নম্বরটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তারা কি পরীক্ষা নিরীক্ষা করবে আমি জানি না। ফিরে পেতে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ কয়েকটা দিন সময় লাগবে আরও। যতক্ষণ না পর্যন্ত পুরনো নম্বর ফিরে পাচ্ছি, আমি একটা নতুন নাম্বার ব্যবহার করছি। সেই নাম্বার আমরা আপনাদেরকে অনুষ্ঠানের একেবারে শেষে আমরা দিয়ে দেব। সেই নাম্বারে আপনারা আমার সাথে নিয়মিত যেমন যোগাযোগ করতে পারতেন তেমনভাবেই যোগাযোগ করতে পারবেন। দেখুন, এবার আসি আজকের অনুষ্ঠানের বিষয়ে। ভয় ইন, ভরসা আউট। বিজেপি নির্বাচনের আগে একটা দুর্দান্ত ক্যাচলাইন ছিল, ভরসা ইন, ভয় আউট। অসাধারণ ক্যাচলাইন, নিঃসন্দেহে ভালো ক্যাচলাইন। মানে এর থেকে ভালো ক্যাচলাইন বিজেপির পক্ষে আর কিছু হতেই পারত না। মানুষ বিশ্বাস করেছিল, একটা ভয়ের পরিবেশ ছিল তৃণমূল আমলেও। যারা বিরোধী রাজনীতি করতেন তাদের মধ্যেও কিন্তু ভয় কাজ করত। কারণ আমরা দেখেছি তৃণমূল আমলে
শফিকুল ইসলাম আরামবাগ টিভি, তিনিও গ্রেফতার হয়েছিলেন যেভাবে আমি গ্রেফতার হলাম কিছুদিন আগে। যেভাবে তৃণমূল আমলে বিজেপি কর্মী বা সিপিএম কর্মীরা একটা আতঙ্কের মধ্যে থাকতেন, ঠিক এখন আতঙ্কের মধ্যে থাকছেন সেই তৃণমূল কর্মীরা। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে। কিন্তু এই মুহূর্তে ভয় ইন ভরসা আউটের বদলে ভয়টাই চেপে বসেছে এই 3 মাসের মধ্যেই সংখ্যালঘুদের মধ্যে, পুনর্বাসন না পেয়ে উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের মধ্যে, অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়া মহিলাদের মধ্যে, আমাদের মতন হাতে গোনা কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে, E20 তেল ভরতে যাওয়া 2 চাকা 4 চাকা গাড়ির মালিকদের মধ্যে, সর্বভারতীয় কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে, নিরস্ত্র মিছিল করে প্রতিবাদে সামিল হওয়া মানুষজনের মধ্যে, সবার মধ্যেই ভরসা আউট হয়ে গিয়েছে, ভয় ইন করেছে। তাহলে কি ভরসা ইন হয়নি? নিশ্চয়ই হয়েছে, ভরসাও এসছে, মানুষের মনে ভরসা এসছে। কোথায় এসছে? ধর্ষণ খুনে অভিযুক্তকে জনতা পিটিয়ে মারলে তার পরিবারের মধ্যে ভরসা জেগেছে 25 লক্ষ টাকার সরকারি চাকরি পেয়ে। তবে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া নাবালিকার পরিবারের চোখে মুখে আজও কিন্তু ভয়ের আতঙ্কের ছাপ স্পষ্ট। ভরসাহীন হয়েছে আদানিদের। নিউ টাউনে 53 একর জমি আগের সরকারের থেকে ইনফরমেশন টেকনোলজির কাজে নিয়ে এখন সেইখানে তারা 7 স্টার হাসপাতাল বানিয়ে ওই স্কচ গেরা ভদ্রলোকেদের বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দিয়ে মোটা মোটা টাকা কামাবে। ভরসাহীন হয়েছে বালিশপন্থী তৃণমূলীদের। তাদের ওপরে ডিম থেরাপি চলছে না, তাদের কাউকে শ্রীঘর বাসও করতে হচ্ছে না। আগে যেমন ট্রেনে বাসে চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনার নামে মমতা বন্দ্যোপাধ্যায় কত খারাপ, অভিষেক ব্যানার্জি কত কত কোটি টাকা চুরি করে বিদেশে পালানোর ছক কষছেন, কবে পাখি হয়ে তিনি উড়ে যাবেন, এ নিয়ে তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তেন মানুষজন। তারা সবাই কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছেন। শ্মশানের নিস্তব্ধতা যেন চারিদিকে বিরাজ করছে। বাংলা টিভিতেও, মানে বাংলা সংবাদ মাধ্যমগুলোতেও, টিভিতে বিশেষ করে হিন্দু মুসলমান নিয়ে আলোচনার নামে ওই কলতলার ঝগড়াঝাটি বন্ধ হয়ে গিয়েছে। এটাকে কি ঝড়ের পূর্বাভাস বলা যায়? কারণ দিল্লিতে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। মোদী সরকারের গদি টলমলো করছে আরশোলাদের আন্দোলনে, রাম মন্দিরের প্রণামী চুরির অপবাদে আর ইথানল মিশিয়ে দেওয়া নীতিন গডকরির সুবাদে। দিল্লিতে যে ঝড় উঠেছে তার ঝাপটা সব ডবল ইঞ্জিন সরকারের কাছে গিয়ে পড়বেই। তবে কি আর ধর্মের নেশায়, মিথ্যে দেশপ্রেমের জিগিরে সে ঝড়ের অভিমুখকে বদলানো যাবে? এ প্রশ্ন উত্তর মিলবে উত্তরপ্রদেশের নির্বাচনের পরে। 6-7 মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আমাদের ততদিন অপেক্ষা করতেই হবে। আর আপনাদের অপেক্ষা করতে হবে আগামীকাল রাত 8টা পর্যন্ত। আবার নিয়ে আসবো এনকে ডিজিটালের পর্দায় থার্ড আই নামের এই বিশেষ অনুষ্ঠানটা, একটা নতুন রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের ওপেন ফোরাম চালু হচ্ছে না কেন। কারণ আমরা ওপেন ফোরাম চালু করার মতন এখন আমাদের কাছে সেই ম্যান পাওয়ার নেই। আমরা আবার চালু করব, আমরা আবার একটু নিজেদেরকে গুছিয়ে নিই। আবার আমাদের যেমন সকালে অনুষ্ঠান আসতো, এক্স ফ্যাক্টর হয়ে আসবে আবার, আমরা সবই শুরু করব। কিন্তু আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ এই সময়টা আমাদের পক্ষে মোটেও ভালো যাচ্ছে না। আমি জেল খেটে এলাম, আমাদের কর্মীরা এদিক ওদিক ছিটকে গিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে নিয়েছেন, তারা ধরেই নিয়েছিলেন এনকে ডিজিটাল আর চলবে না। তাই তারা নিজেদের ক্যারিয়ার গোছাতে নিশ্চয়ই তারা যে কাজটা করেছেন ভালো কাজ করেছেন। আমাদের কর্মীরা নেই আর সেভাবে, ফলে আমাদের ম্যান পাওয়ার এত কমে গিয়েছে যে আমরা দুবেলা অনুষ্ঠান করা বা ওই ওপেন ফোরামের মতন একটা খুব জটিল টেকনোলজিক্যাল অনুষ্ঠান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না এই কারণে আমাদের ম্যান পাওয়ার নেই, সেই আর্থিক ক্ষমতাও আমাদের এখন আর নেই। অনেকেই জানতে চাইছেন যে আমাদের আর্থিক সাহায্য কী করে পাঠাবেন। তাদেরকে বলে রাখি, এই অনুষ্ঠানের আজকে এই কথাটার পর, আজকে যে কথাটা এখন বলছি তারপরেই আমরা আপনাদের একটা ফোন নাম্বার দেব। সেই ফোন নাম্বারে ফোন করলে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো কিভাবে আপনারা আমাদের পাশে আর্থিক সাহায্য নিয়ে থাকতে পারেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফোন নাম্বারটা নিশ্চয়ই নোট করে রাখবেন সকলে, যাদের আমার সাথে কথা বলার দরকার, আর্থিক সাহায্য পাঠানোর দরকার বলে মনে করছেন, তারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শেষ করলাম আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।